আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের একজন বয়স্ক এবং শীর্ষ নেতা, প্রবীণ নেতা, তার একটি বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। অনেকে তার এই বক্তব্যটিকে একজন পরাজিত পলাতক বৃদ্ধের প্রলাপ হিসেবে বলার চেষ্টা করছেন। কিন্তু যিনি বক্তব্য দিয়েছেন এবং যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাকে যারা চেনেন তারা বলছেন যে অবশ্যই এটি কোনো বৃদ্ধের, পলাতক বৃদ্ধের প্রলাপ বাক্য নয়। খুলেই বলি, আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া যদি ইতিবাচক দিক ধরেন তাহলে একজন মহান মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, এবং এই ঢাকা শহরে ১৯৭১ সনে যে সফল যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করেছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে রীতিমতো মৃত্যু ভয় যারা মানে ঢুকিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। বাড়ি চাঁদপুরে, আপাদ মস্তক রাজনীতিবিদ, কিন্তু একই সঙ্গে মিলিটারি কমব্যাট অপারেশন, তারপর যেটিকে বলা হয় অস্ত্রের ট্রেনিং, বোমা তৈরি করা এবং বোমা বানানো এবং বোমা মারা, এই পুরো জিনিসটিতে যে কজন লোক বাংলাদেশে এক্সপার্ট আছে তাদের মধ্যে এই মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া প্রধানতম। তার যারা কর্মী ছিলেন, অন্যান্য যারা ছিলেন অনেকেই মরে গেছেন, কিন্তু তিনি এখনও জীবিত আছেন, সবল আছেন। তারপর যেটি বললাম যে দেখুন, সেনাবাহিনীতে যারা বোমা বানায় তারা কিন্তু বোমা মারে না, আবার যারা বোমা মারে তারা কিন্তু বোমা মারার কমান্ড করে না। তো এই লোকটি বা এদের মধ্যে কিছু লোক আছেন যারা একেবারে A to Z জানে একটা অস্ত্র তৈরি করা, গুলি করা, ফায়ার করা, সংরক্ষণ করা, এই পুরো জিনিসগুলো গেরিলা যুদ্ধের একেবারে বাংলাদেশের চেয়ে গুয়ে ভাড়া যদি ইতিবাচক করতে ধরেন। আর নেতিবাচক যে বিষয়গুলো যদি না বলি তো সবাই বলল যে সে দালালি করছে। নেতিবাচক হলো যে এই ভদ্রলোকটি, তিনি, তার সন্তান, তার মেয়ের জামাতা, মানে পুরো পরিবারটির মধ্যেই নির্মমতা, নৃশংসতা, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, এগুলোর যে অভিযোগ, এই অভিযোগ আওয়ামী লীগের, বিএনপির খুব কম লোকের মধ্যে আছে। আর এত সুন্দর কম্বিনেশন, মানে ধরুন বাপ কোনো কারণে মাস্তান কিন্তু ছেলে মাস্তান হয়, এই কারণে দেখাতে পারবেন না। আবার ছেলে মাস্তান হয়েছে, মেয়ের জামাই মাস্তান, বা মেয়ে মাস্তান, মেয়েও মাস্তান। মানে জাস্ট ২-৩টে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার নাম রনি, তার একটা ছেলের নাম আছে রনি। তো তার মধ্যে ২টো ছেলে, মানে তার মধ্যে রনি নামে যে ছেলেটি আছে আরেকটা ছেলে, ২টো ছেলেই সে মারাত্মক মাস্তান। সারা বাংলাদেশে মানে এদের মাস্তানি স্বীকৃত, এবং তারা শুধুমাত্র সিসকে মাস্তান না, তারা মাস্তানি করেছে ওই শামীম ওসমান সাহেবদের মতো মিডিয়াতে আসেনি। দে আর দ্য রিয়েল হিরো, আন্ডারওয়ার্ল্ডের ডন। সেই ডন হিসেবে তারা সেই যতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তারা সেই রাজত্ব করেছে। ২ নম্বর হলো যে অনেকে সেই মাস্তানি করে কিন্তু নিজেরটা নিজে উপার্জন করতে পারে না, বাট দে আর্ন মানি। তারা টাকা উপার্জন করেছে, সচ্ছল আছে এবং তাদের হাতে যথেষ্ট টাকা আছে, নেতা আছে, কর্মী আছে। তো এইভাবে ১৯৭১ সন থেকে আজ অবধি এতদিন পর্যন্ত একটি পরিবার ঠিক সেম আচরণ করে, গুন্ডামি করে, মাস্তানি করে, রাজনীতি করে একেবারে সমপর্যায়ে আছে। মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ছাড়া বাংলাদেশের দ্বিতীয় পিস নেই। অল ডায়েট। এখন তোফায়েল সাহেব, তোফায়েল সাহেব তো মায়া সাহেবের মতো আর অস্ত্র চালাতে পারে না, বোমা মারতে পারবে না। সুরঞ্জিত সেনগুপ্ত অনেক বড় নেতা, কিন্তু মায়া সাহেবের মতো তো সে গুন্ডামি করতে পারবে না। কারোর সাথে লাগবে তো একেবারে টেংরি ভেঙে দেবে। এই জিনিসগুলো আছে। এখন ছেলের কথা বললাম, তার মেয়ের জামাই, ওই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার হয়েছিল এক কর্নেল, ওটা তো তার মেয়ের জামাই, একেবারে মেয়ের জামাই। সে বাড়ি চাঁদপুরে, কিন্তু তার মানে বসতি, অবস্থান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, পুরনো ঢাকা, জিপিও, এই এলাকাটাই সারা জীবন সে নিয়ন্ত্রণ করেছে। ফলে তার ভাষা কিন্তু ঢাকাইয়া ভাষা। এবং স্বাধীনতার পরে এই তার একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটা এই জিপিও কেন্দ্রিক এই এলাকাতে তার একটা বিশাল ক্যাম্প ছিল, এবং সেই ছিল ক্যাম্প কমান্ডার। যাকে ইচ্ছা তাকে ধরো, মারো, কাটো। ইভেন মানে কাদের সিদ্দিকী সাহেবের তো একটা জায়গা টাঙ্গাইল এলাকা, কিন্তু অ্যাজ এ হোল যদি আপনি ধরেন ন্যাশন ওয়াইড, সেখানে মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তার যে ডিগনিটি, তার যে কমান্ড এবং এখনো পর্যন্ত তার যে ভাবসাব, এটা সবই ছিল শুধুমাত্র শেষের দিকে এসে, যেটা হলো শেষবার তিনি একটু ধরা খেয়েছেন, বিকজ তার নির্বাচনী এলাকাতেই
জেনারেল আজিজ। তো জেনারেল আজিজ ছিল, তো জেনারেল আজিজ শেষের দিকে যখন পাওয়ারফুল হয়ে গেল, পাওয়ারফুল হয়ে শেষ নমিনেশনটা জেনারেল আজিজ সেই তার পক্ষের একজন লোককে তিনি দিয়েছিলেন সম্ভবত 2018 সনে। তো সেই সময়টাতে তিনি রাজনৈতিকভাবে পিছনে ছিলেন, কিন্তু দল ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনার বাইরে তার কোনো চিন্তা নেই এবং যে কোনো কর্ম করার জন্য তার সেই যোগ্যতা আছে, এবং বুড়া যত হয় মানুষ, তত দুষ্ট মানুষের তত দুষ্টুমি বাড়তে থাকে, নিষ্ঠুর মানুষদের নিষ্ঠুরতা বাড়তে থাকে, জ্ঞানী মানুষের জ্ঞান বাড়তে থাকে। এখন আপনি তাকে যেভাবেই নেন না কেন, আপনি যদি তাকে ছোট শাকিল মনে করেন, তাকে যদি দাউদ ইব্রাহিম মনে করেন, তাকে যদি হাজি মাস্তান মনে করেন, মানে হোয়াট এভার মেবি, তাহলে এখন তিনি যে অবস্থাতে আছেন, তিনি জীবনের একেবারে শেষ পর্যায়ে পরিপূর্ণ অবস্থা আছেন। তো তিনি একটি ডায়ালগ দিয়েছেন, সেটা হলো ধরবো গুলিস্তানে, ফেলবো আজিমপুরে। এটা ফাটাকেষ্ট ডায়ালগ। ফাটাকেষ্ট ডায়লগ, সেটা হলো ফাঁকাটাকে যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন চক্রবর্তীর একটা বিখ্যাত সিনেমা ফাটাকেষ্ট, এবং সেটাকে আবার আমাদের দেশে হিরো আলম, মহান নায়ক, তিনি আবার এটাকে যে কি যেন তিনি একটা এভাবে ডায়লগ দিয়েছেন, ঠিক সেম ডায়লগটি অনেকটা মানে যাকে বলা হয় আকার ইঙ্গিতে এনে তিনি বলছেন ধর্ম গুলিস্থানে, ফেলবো কবরস্থানে, মানে আজিমপুরে। মানে গুলিস্থানের আমাদের অফিসের ধারের কাছ দিয়ে যে বিভিন্ন এলাকা, সেই এলাকাতে ধরে একেবারে সোজা, আর পিটনি নাই, ডাইরেক্ট ক্যাটাং গ্যাচাং, জানে ইন্না লিল্লা পড়ার সময় না পায়, আর কবরস্থানে মানে আজিমপুরে গিয়ে ইন্না লিল্লা দাফন করতে পারি। বোঝার চেষ্টা করে যে এত বড় থ্রেট, যে তোমাকে ধরবো, তারপর তোমাকে মারবো, গলা চিপে মারবো, গুলি করে মারবো, পাড়াই মারবো, জিব্বা টেনে ছিঁড়ে মারবো, মানে আপনার যত রকম ক্রোধ আছে সব ক্রোধ একত্র করে যা কিছু করার, সেটা এই জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উনি এই কথাগুলো বলেছেন। তো এটা নিয়ে ঠাট্টা করবেন না চিন্তা করবেন, বোঝার চেষ্টা করুন। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে ফিরে আসবে, ফিরে আসার পরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ফিরে আসার আগে বহু দুর্ঘটনা ঘটাবে তারা। সেই দুর্ঘটনায় কারা ভুক্তভোগী হবেন আল্লাহ জানেন, আর আওয়ামী লীগের লোকজন জানেন, এর বাইরে কেউ জানে না। টার্গেট করে করে তারা ঘটনা ঘটাবেন, এবং সেই ঘটনা ঘটানোর জন্য তারা আলটিমেটলি এখন ভয় দেখাচ্ছেন। এবং এটা যুদ্ধের একটা নিয়ম। যখন আপনি কোনো একটা ভয়ঙ্কর কাজে নামবেন, দেখবেন ডাকাতরা ডাকাতি করার আগে মুখে কালি মাখে, রামদা, বিশাল বিশাল একটা রামদা, তারপরে সরাসরি কালি মাখে, অদ্ভুত সব পোশাক পরে, যাতে গৃহকর্তা ডাকাত দেখলেই যেন চিত হয়ে ফিট পড়ে যায়। এরপর কোনো একটা বাহিনী যুদ্ধে যাওয়ার আগে কামান দাগায়, এয়ার স্ট্রাইক করে, স্থল বাহিনী নামার আগে এয়ার স্ট্রাইক করে। তারপর প্রতিপক্ষ তাদেরকে গালাগালি করে, এবং তাদের যে মোরাল ক্যারেজটা এটাকে একেবারে শেষ করে দেয়, যাতে আক্রমণের সময় সে আর রুখে দাঁড়াতে পারে না। আওয়ামী লীগ ঠিক সেম কাজটি এখন করছে। শেখ হাসিনা নিজে করছেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তিনি করছেন, তার মতো যারা লোকজন আছেন তারা করছেন। আর মায়া সাহেবের মতো যারা এইভাবে কথা বলতে পারেন না, তারা যেমন ঢাকাতে বহু অপারেশন বিভিন্ন সময় চালিয়েছেন আওয়ামী লীগের পক্ষে, এরকম অনেক লোক আছে, তার মধ্যে অন্যতম জাহাঙ্গীর কবির নানক। তো তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্ন ফর্মে অপারেশন চালাচ্ছেন। মানে সেই অপারেশনগুলো কখনো মোহাম্মদপুরে, কখনো গুলিস্তানে, কখনো বিভিন্ন জায়গাতে অপারেশন চালাচ্ছেন। এবং এখানে ডিম পাড়ে হাঁসে খায় বাগডাসে, 99% অফ দেয়ার অপারেশন যার দায় পড়ছে বিএনপির ওপর। আর দ্বিতীয়ত, এই সকল অপারেশনে ভয় এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন যে আমরা যে জিনিসগুলোকে দেখি আপাতত বিএনপির লোকজন করছে, জামাতের লোকজন করছে, বা সাধারণ মানুষজন করছে, বা ছিনতাইকারী করছে, বিচ্ছিন্ন ঘটনা, এগুলো যে কেবলই মাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বোধ করি আপনারা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো মাঝে মধ্যে যে মুখ ঢেকে মিছিল করা, মিটিং করে, এটা মানে আওয়ামী লীগ যে মাস্টার প্ল্যান করছে, ধরবো গুলিস্তানে, ফেলবো কবরস্থানে, এটার একটা পিনাট, একটা বাদামের একটা টুকরা। তারা আরও বড় করে কিছু কিছু কাজ করার চেষ্টা করছে। এখন সরকার এই বিষয়গুলো, মানে এগুলো পলিটিক্যালি এগুলো নিষ্পত্তি হয় না, এগুলো সন্ত্রাস দিয়েও নিষ্পত্তি হয় না। দেয়ার ইজ এ মিলিটারি প্ল্যান। এই বিষয়গুলো জন্য একটা সামরিক কৌশল আছে। আপনার সঙ্গে যে যেভাবে কাজ করবে তার সঙ্গে সেই কাজগুলো আপনাকে করতে হবে। তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত, এনসিপি, এই যে আওয়ামী লীগের যে বহুমুখী কৌশল, আপনি চিন্তা করেন আওয়ামী লীগ তো ৬৯ গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তারা 1954 নির্বাচনের পর সেই আদমজি রায়ট তারা করেছে।
তারা সেই এই আওয়ামী লীগের একটা বিরাট অংশ, তারা জাসদ করেছে, এরা সর্বহারা পার্টি করেছে, এরা জাসদ দমন করেছে, এরা সর্বহারা পার্টিকে দমন করেছে। তো এই যে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা রয়েছেন, তারা চাঁদাবাজি বলেন, মাস্তানি বলেন, গুন্ডামি বলেন, দখল বাণিজ্য, মানে এখন বিএনপি যেই জিনিসগুলো খাচ্ছে করছে, বা বিএনপির লোকজন যেগুলোকে নিজেদের জিনিস মনে করছে, বেসিক্যালি এগুলোর ফাউন্ডেশন তো আওয়ামী লীগের করা, এগুলোর চাবিকাঠি তাদের হাতে, এগুলোর মাস্টার সুইচ তাদের হাতে। তো সেগুলো নিয়ে যদি তারা মাত্র ২৪ ঘন্টা খুব সুন্দরভাবে খেলতে পারে, ২৪ ঘন্টা তারা যদি সেইগুলো নিয়ে যাকে বলা হয় অনিষ্ট সাধন করতে পারে, তাহলে অনেকের জন্য মানে দৌড় দিয়ে পালানোটাও দুষ্কর হয়ে যাবে। পালানোর জন্য পায়ে একটা শক্তি দরকার, সামনে একটা খোলা জায়গা থাকা দরকার, এবং মোটামুটি একটা মানসিক ভয়ের একটা জায়গা আছে। মানে বেশি ভয় পেলে কিন্তু পালানো যায় না, মানুষ শীতে শুয়ে পড়ে, হাত পা কাঁপতে থাকে। তো আওয়ামী লীগ এই জিনিসগুলো জানে, যে নো, জানার কারণে কি হচ্ছে, এই যে এতদিন পরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যে কথাগুলো বলছে, তার এই বয়সে এটা ছেলে খেলা নয়, এটা হিরো আলমের ভাষণ নয়, বা এটা মিঠুন চক্রবর্তী যে সিনেমার ডায়ালগ দিয়েছেন সেই সিনেমার ডায়ালগ নয়। এটি এমন একজন মানুষ বলেছেন যে মানুষের এই ধরনের বহু কর্ম করার ইতিহাস আছে। সে শুধু নিজে না, তার কর্মী বাহিনী আছে, তার ছেলেরা আছে, আত্মীয় স্বজন আছে, দেয়ার আর হিউজ কানেক্টিভিটি। সেগুলো নিয়ে এরকম একটা কথা যখন তিনি এসে প্রকাশ্যে বললেন, নিজের চেহারা দেখিয়ে, কোনো অডিও না, একেবারে চেহারা দেখিয়ে বুঝতে হবে যে অ্যাডামেন্ট, এই লোকটি অ্যাডামেন্ট হয়ে গেছেন, এবং নিজের জীবনের বিনিময় হলো তিনি এই কাজগুলো করার চেষ্টা করছেন এবং করবেন। এখন সরকার দেখি কিভাবে এই বিষয়গুলো, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিভাবে এই জিনিসগুলো মোকাবেলা করেন। আমি শুধুমাত্র জনজীবনে যাতে এই ধরনের মানে ঘটনার ছায়া না পড়ে, সরকার যাতে সতর্ক হতে পারে এবং জনগণ যাতে সচেতন হয়, এই জন্য এই কথাগুলো বলা। সম্মানিত দর্শক, তারেক রহমান সাহেবের সরকার মাত্র ৪ মাস হলো ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রকৃতি সরকারকে স্বস্তি দিচ্ছে না। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, এতে করে সরকারের যে অর্থনীতি, ইকোনমি, এটি মারাত্মকভাবে ধসে পড়ছে। এরপর মানুষ সৃষ্ট কিছু জটিলতা। প্রতিটা মানুষ যার যার অবস্থানে থেকে তার লোভ, লালসা, কামনা, বাসনা, প্রায় প্রতিটি জিনিসই এক্সট্রিম অশ্লীলতা, এক্সট্রিম নির্মমতা, এই পর্যায়ে তারা নিয়ে গেছে। যেমন ধরুন, আমাদের সমাজে চাঁদাবাজি, তারপরে লুটতরাজ, ডাকাতি সবসময় ছিল। এমনকি ইনুস জামানাতে ছিল, শেখ হাসিনার জামানাতে ছিল, কিন্তু গত ৪ মাসে চট্টগ্রামে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সিলেটে যে ঘটনা ঘটছে, বরিশালে যে ঘটনা ঘটছে, ঢাকা শহরের মোহাম্মদপুর, উত্তরা, সায়দাবাদ, কারওয়ান বাজার থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে যা কিছু ঘটছে, এর সবকিছুই মনে হচ্ছে মানুষ সৃষ্ট গজব। এত নির্মম, এত অসহায় সমাজ আমরা কখনো দেখিনি, যেখানে মানুষ আক্রমণ করে থানা ভেঙে ফেলছে এই গত ৪ মাসে, যেখানে কোনো একজন আশ্রয় প্রার্থীকে বাঁচানোর জন্য পুলিশ তাকে এনে থানাতে রেখেছে, সেই থানা সিলেটে আক্রমণ করে তারপরে থানার যে টিনের চাল খুলে সেখান থেকে আসামিকে বের করে নিয়ে গেছে, বা বের করে নেয়নি, কিন্তু টিনের চাল খুলেছে। আমরা খবরটা দেখেছি, ডিটেলস আমি একটা বলতে পারবো না, কিন্তু এই সকল ঘটনা মানে থানা আক্রমণ করেছে, চারিদিকে লোকজন ঘেরাও করে আছে, এরপরে লোকজন থানার উপরে উঠে গেছে, টিনের চাল খুলে নিয়ে গেছে, এতটুকু পর্যন্তই থাকেন না কেন, পিলে চমকে যাবে। এরপরে আরেকটি জায়গাতে যেখানে ঘটলো যে পুলিশের এক কর্মকর্তাকে মারধর করলো, ওসি কান্নাকাটি করলো, এবং সেখানে বলা হলো যে অমুকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ধোয়া তুলে পুরো পুলিশের যে কান্নার দৃশ্য, সে দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারের যে অর্গানগুলো রয়েছে, সেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পার্লামেন্ট, কেন যেন এগুলোর সাথে সমন্বয় হচ্ছে না। যারা ভুক্তভোগী, সরকারি অফিসে যারা কাজকর্ম করতে যান, তারা জানেন যে কি পরিমাণ ঘুষ এবং দুর্নীতি বেড়েছে। তারপর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা খুব ভালো করে জানেন যে পেট চালাতে, সংসার চালাতে, অফিস চালাতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে। এরই মধ্যে নির্বাসিত, তারপর
ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার সভানেত্রী এবং একই সঙ্গে তার যারা বড় বড় নেতা রয়েছেন তারা যে ভাষায় দেশের বাইরে থেকে দেশের ভেতরে থেকে তারা যে ভাষায় কথা বলছে, এটা অনেকটা সেই পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো করে। আমি ৮১-৮২ সনের দক্ষিণ অঞ্চলের কথা জানি। সর্বহারা গ্রুপের লোকজন চিঠি দিতেন, আমরা তোমাদের বাড়িতে আসছি, এত টাকা রেডি রেখো। তো এই চিঠি নিয়ে থানায় গিয়ে কোথাও গিয়ে কোনো মানুষ সাহায্য পাবে এই আশাই তারা করতো না, এবং পুরো বাড়িতে একটা মরণ কান্না শুরু হতো। বিশ্বাস করেন, আওয়ামী লীগের অনেকগুলো সাইবার গ্রুপ তৈরি হয়ে গেছে, যাদের কাজই হলো সেই বিভিন্ন রকম ভয়ঙ্কর সব ছবি প্রোফাইলে দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষকে টেলিফোন করা। টেলিফোন করার আগে সে পরিচয় দেয়, আমার নাম অমুক, আমি সাইবার কমান্ডার, সেক্টর নম্বর অমুক, বা আমি ২৪ কি যোদ্ধা, এরকম কিছু একটা নাম দিয়ে, মানে ভয়ঙ্কর সব ২৪-এর গেরিলা কমান্ডার, প্ল্যাটুন নম্বর 6 বা প্ল্যাটুন নম্বর 7 বলে একটা মেসেজ দিল, আপনার কোড নম্বর 0011 এই আপনার কোড নম্বর। এখন আপনি কিছু বুঝতেছেন না যে একটা অদ্ভুত ছবি আসছে, 0011 অমুক বলছি, ইত্যাদি ইত্যাদি কিছু না। এরপর আপনাকে একটা ফোন দিল, ফোন দিয়ে সে যা ইচ্ছে তাই বলে গেল। এখন আপনি যদি একজন এসপি হন, ডিসি হন, আপনার তো একটা পরিবার আছে। আপনি যে কোনো মন্ত্রী হন, এমপি হন, আপনার একটা পরিবার আছে, পরিজন আছে। এইভাবে প্রতিদিন ম্যাটিকুলাসলি বহু মানুষের জীবন হারাম করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, সব কথা সবাই শেয়ার করেন না, সব কথা সবাইকে বলেন না, কিন্তু যে যার অবস্থানে বসে একটা আতঙ্কের মধ্যে তারা পড়ে গেছে। দ্বিতীয়ত, জামাত এবং এনসিপি তাদের আচার এবং আচরণ, এটি সরকারের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, বিএনপির কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আবার বিএনপির আচার আচরণও এনসিপি এবং জামাতের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা যারা সন্দেহ করছি দূর থেকে যে জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা গোপন সমঝোতা আছে, বন্ধুত্ব আছে, এবং তারা সম্মিলিতভাবে আমি এবং মামুদের একটা দামি সরকার পরিচালনা করছে, এই যে আমাদের সন্দেহটা হয়তো অমূলক হয়ে যাবে খুব দ্রুত। কতগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈধতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, দূরত্ব অনেক পর্যায়ে চলে গেছে, এটি এখন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের যে সমস্ত লোকজন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন না, অনেকে ছোট ছোট দলের মালিক ছিলেন, সে সকল দল বন্ধ করে অনেকে বিএনপিতে যোগদান করেছেন, তাদের কপালে এখনো পর্যন্ত শিকেটি জোটেনি। কেউ হয়তো এমপি হয়েছেন, কেউ হয়তো ছোটখাটো মন্ত্রী হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। বরং তারা যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রী এমপি না হলে তারা এই রাজপথে মানুষের যে সহানুভূতি পেতেন, সেটা এখন বুমেরাং হয়ে গেছে। এখন লোকজন তাদেরকে দেখলে বিএনপির দালাল বলে, বিএনপির পাঁচাটা বলে, বিএনপির নাপিত বলে, বাংলা কথায় বারবার অফ বিএনপি। বিএনপির নাপিত আবার কি জানো তেন না, চুল কামায় না। বিএনপির কি কামাইলে মানুষ কি নাফিতে গালাগালি দিতে পারে, বাঙালি সেই অভ্যাসটা মানে বোঝার চেষ্টা করেন। এখন যেখানে একটা 9, 10 তারপরে ইন্টারমিডিয়েট পড়া ছেলে মেয়ে প্রকাশ্যে এসে কি গালাগাল দিচ্ছে, কাজেই বিএনপি নাফিত বলতে কি বুঝায়, এইভাবে ইন্টারনেটে এসে বাইরে এসে অসংখ্য লোক নানা রকম গালাগালি দিয়ে এই যারা সরকারের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। ফলে সরকারের ভিতরে যে সকল বন্ধু সরকার যাদেরকে মনে করেছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেকেই সরকার থেকে পদত্যাগ করার, এমনকি আলাদাভাবে রুমিন ফারহানা হওয়ার তারা চেষ্টা করছেন। সাহস পাচ্ছেন না, বাট তারা চেষ্টা করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পদে আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি তার মতো একটা স্বাভাবিক জীবনযাপন করছেন, সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করছেন তার বাবার মতো। তার বাবা হেলিকপ্টারে যেতেন, তিনি লাল বাসে করে যাচ্ছেন, সঙ্গে তার স্ত্রী মহোদয়া যাচ্ছেন। তারপর বাস থেকে নামা, প্লেন থেকে নামা, এরপর কোনো একটা অনুষ্ঠান করা, সেখানে তার সঙ্গে তার স্ত্রীর যে একটা রসায়ন, এটা আবহমান বাংলায় মানে অনেকটা শিরি ফরহাদ, লাইলি মজনু এরকম মহাকাব্যের মতো মনে হলেও যাদের চোখ জ্বলে, যাদের অন্তর জ্বলে, যারা সারাদিন বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, বউকে পাত্তা দেয় না, বউ আবার তাদেরকে পাত্তা দেয় না, নিজেরা ঘুষাঘুষি করে, বউ খামচি দিয়ে ধরে, জামাই আবার বউয়ের চুল ধরে টানাটানি করে, এরকম লোক তো আমাদের দেশে অনেক আছে না, অনেকে আছে। তাদের যে কি হিংসে হচ্ছে
বলার মতো না যে এটা একটা কাজ হলো। প্রধানমন্ত্রী সব কি শুরু করেছে? এটা কি আমেরিকা? নাকি এটা ইউরোপ? বাংলাদেশে কি আমাদের ইজ্জত নেই? আমরা এখানে মালহামা করতে পারি। আমরা এখানে অনেক কিছু করতে পারি। বিয়ে করতে পারি। আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারি। কিন্তু এইভাবে বিয়ে করা বউ নিয়ে মানুষের সামনে হাত ধরতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? আমাদের মতো তারা এইভাবে যদি অবগুণ্ঠনধারী হতো, পর্দার আড়ালে সবকিছু করত, সেটা যেভাবে করুক না কেন, আমরা তো সবকিছুই যে স্ত্রীর সাথে করি, নট লাইক দ্যাট। কিন্তু তিনি সেগুলো না করে এখন তিনি প্রকাশ্যে মানুষকে প্রেম শিখাচ্ছেন, ভালোবাসা শিখাচ্ছেন। এতে করে লক্ষ লক্ষ মানুষের অন্তর জ্বলে যাচ্ছে, তাদের ভীষণ রকম রাগ হচ্ছে। আর অধিকন্ত যাদের ধরেন ক্যাটকাটা বউ, চেহারা ভালো না, গায়ে মাংস নেই, গায়ের রং কালো, তারপরে খুবই খিটখিটে মেজাজের, কথা একটা মিনসে বলে গালি দেয়, বডি নিয়ে আগায় আসে। তো এই সমস্ত যারা স্বামী বুঝতে পারেন তাদের ভীষণ রকম মেজাজ গরম, অস্বাভাবিক তারা মানে আচরণ করছে এই সময়টিতে। এই ক্ষুদ্র একটা ঘটনা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত জীবন। এমনকি তার যে কন্যা, এখন তার কন্যা ফুটবল খেলেন, তারপর ইংরেজিতে ভালো কথা বলেন, শি ইজ আ ব্যারিস্টার। আল্লাহ তাকে একজন কন্যা হিসেবে অসাধারণ সুন্দর অভিব্যক্তি, সুন্দর চেহারা, নম্র ভদ্র, কথাবার্তা শুনে মনে হয় না যে নেতিবাচক। বয়স ৩০ বছর হয়ে গেছে বা ৩২ বছর হয়ে গেছে, কিন্তু তার আচার আচরণ দেখে এটা দেবতুল্য মানে সরলতা তার মধ্যে রয়েছে। এটা দেখে যাদের রাগ হয়, চিন্তা করে যে আল্লাহ আমার মেয়েটা তো বদমাইশ, এই ২০ বছর বয়স হয়ে গেছে, ৪-৫টা প্রেম করেছে, ৩-৪ বার ঘর থেকে বের হয়ে গেছে, তারপরে হোটেলে গিয়ে রাত কাটায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ঘরে বয়ফ্রেন্ড এনে শুয়ে থাকে, কিছু কথা বললে এসে মানে সে বয়ফ্রেন্ড দিয়ে বাবাকে মাকে নির্যাতন করে। তো তারা যখন এরকম একজন জাইমা রহমানের মতো একজন নারীকে দেখেন, কন্যাকে দেখেন, রমণীকে দেখেন, তাদের বিশ্বাস করেন তারেক রহমানের উপর ভীষণ রাগ হয়, অসাধারণ তাদের রাগ হয়। তো এরকম কিছু বিষয়াদি তো রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তিনি এইভাবে চলেন, আমরা কোট টাই পরি, আমরা এইভাবে চালচলন করি। তারপর আমরা এমপি হলাম, মন্ত্রী হলাম, আমাদের কি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে ইচ্ছা করে না? উনি তো ভালো গাড়িতে চলছেন, বুলেট প্রুফ গাড়িতে চলছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার রাষ্ট্রীয় গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আছে। আমরা তো অনেকে সাধারণ পরিবার থেকে এমপি হয়েছি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি আনবো, ভৌ ভৌ করে চালাবো। আমাদের এই রিজিকে তিনি কেন হাত দিতে গেলেন? এরকম অনেকগুলো বিষয় নিয়ে দেখা গেল যে তার প্রতি, জনাব তারেক রহমান সাহেবের প্রতি অনেকের রাগ, ক্রোধ, ক্ষোভ চলতে পারে। আবার অনেকে প্রধানমন্ত্রী হতে চান, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে যেতে চান। তারপরে জামাতের সভাপতি তিনি আমিরুল মুমিনিন হতে চান। এই জিনিসগুলো নিয়ে যে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট, সেই কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টের কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। যে শিশু বিদ্রোহ আমরা শেখ হাসিনার জমানায় দেখেছিলাম। 8-9 এর ছেলেরা স্কুল থেকে বের হয়ে সরকারকে অচল করে ফেলেছিল এবং একবার প্রায় ২০০-২৫০ লোক ছিল আওয়ামী লীগের অফিসে, ধানমন্ডি অফিসে। তো সেই 9-10 এর ছেলেরা খবর এলো যে তারা এবার আওয়ামী লীগ অফিস আক্রমণ করবে। ওবায়দুল কাদের সাহেব সে অফিসে ছিল। তো ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন আমাকে বললেন যে, "ভাই বিশ্বাস করবেন না কি যে ভয় পেয়েছিলাম। শুধু এতটুকুই। ওই অফিসে কয়টা বাথরুম ছিল তা জানা নাই। প্রত্যেকটা মানুষ যদি আক্রমণ হয়ে যায় কোন জায়গাতে পালাবে সেই টেনশন, ওয়াল কিভাবে টপকাবে, ৩ তলা থেকে কিভাবে নামবে।" ছেলেরা সব ছিল ওই সীমান্ত স্কয়ারের কাছাকাছি। তো কাজেই এই শিশু বিদ্রোহ বাংলাদেশে বহুবার হয়েছে। আর সেই বিদ্রোহ প্রতিবারই প্রলয়ঙ্কারী রূপে বড় হয়ে আরও ফিরেছে। তো কাজেই এখন ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে ইতিমধ্যে বহু পক্ষ জড়িয়ে গেছে। সেই বহু পক্ষ জড়িয়ে গেছে ফলে এটি আর নিছক ছেলে খেলা বা যাকে বলা হয় খেলাধুলার মধ্যে নেই। এর মাধ্যমে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তো অবশ্যই ভালো বুঝেন। আমরা আসলে সরকারের একটা ধারাবাহিকতা চাই। আমরা চাই যে একটা ইলেকশন হয়ে গেল, সরকার ৫টি বছর ক্ষমতায় থাকুন এবং প্রতিটি সরকারেরই কতগুলো সুন্দর পরিকল্পনা থাকে। তারেক রহমান সাহেবের সুন্দর পরিকল্পনা আছে, তিনি সেগুলো বাস্তবায়ন করুন। এরপরে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সবকিছু হোক। কিন্তু এভাবে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয়, ইউনূস সাহেবের যেভাবে তাড়াতাড়ি চলে গেলেন, আবার তারেক রহমান সাহেব যদি চলে যান, আমরা কিন্তু আসলে এই ভার আর বহন করতে পারব না। এবং সেক্ষেত্রে যখন এরকম একটা পরিস্থিতি হয় তখন যারা অর্গানাইজড থাকে, বাংলাদেশে এখন